নমস্কার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার। বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায় আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে এসেছেন রাজ্যের বিশিষ্ট কবি এবং গল্পকার, অবশ্যই শ্রদ্ধেয় জয় কুমার দাস। নমস্কার। স্বাগত জানাই আপনাকে আমাদের স্টুডিওতে, আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই বিটিভি ত্রিপুরার সমস্ত দর্শক যারা রয়েছেন, প্রতিদিন এই চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম দেখেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা এই গুণী কবির সাথে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা কিছুটা সময় কাটাবো এবং অবশ্যই কবির মুখ থেকে স্বরচিত কবিতা শুনবো এবং লেখালেখির জগতে কিভাবে এসেছেন তার নেপথ্যের কাহিনীটুকুও আমরা কিন্তু তুলে ধরবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আমি একটু করে একেবারে ছোট করে পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদিও তিনি কবি হিসেবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, কিন্তু তার প্রথম যে ছাপার অক্ষরে বই ছাপা হয়েছে সেটা হচ্ছে গল্পের বই, এবং প্রথম গল্পের বইয়ের নাম স্বর্গের দেবতা। দ্বিতীয় যে বইটি সেটি হচ্ছে বাংলা লোক সাহিত্যের নারী জীবন, যেটা প্রকাশিত হয়েছিল বাংলাদেশ গতিধারা প্রকাশনী থেকে 2018 সালে, এবং এই বইটা গবেষণাধর্মী একটা বই। তো আমরা খুব অল্প ছোট পরিসরে আমরা পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার চলে যাচ্ছি কবির কাছে সরাসরি প্রশ্নে, সঙ্গে থাকুন আপনারা। জেনে নেব শৈশব কোথায় কেটেছে। শৈশব কেটেছে পঞ্চমুখ, টিলাভূমি, সেখানকার প্রকৃতি, নদী তো বলতে পারছি না, ডোবা, এবং যতদূর চোখ যায় পার্বতী ত্রিপুরা সেখানে দেখতে পেয়েছি। আর সেখান থেকেই আমার হাতে খড়ি, যে পঞ্চমুখ যে অঙ্গনারী কেন্দ্র, সেখান থেকে আমার বেড়ে ওঠা, তারপর চলে যাওয়া সেই সবুজ গায়ের দেশ যেখানে রয়েছে সিনাই নদী। ত্রিপুরার সরু হলেও তার একটি বহতা ধর্মী রয়েছে, যার পাড়ে হাঁস নিয়ে খেলা করা, বন্ধু বান্ধবীদের সাথে সাঁতার কাটা, শামুক এবং সিনাই নদী থেকে সিনাই তুলে সেগুলোকে ভেঙে ফেলার মতো দুষ্টুমি, এবং যখন বর্ষা হতো, যখন নদীর পাড় ভেসে যেত, সেই পলি মাটি দিয়ে একে অপরের গায়ে ছোড়াছুড়ি করা। এইভাবেই পঞ্চমুখ থেকে, টিলাভূমি থেকে সমতল ভূমিতে গিয়ে শৈশব, বাল্য থেকে কি বলবো, বাল্য বয়স, তারপর শৈশব, তারপর কৈশোরের দিকে এগোনো আর কি। আমরা বুঝতে পেরেছি যে ওই সময়টুকু পুরোটাই প্রকৃতির মধ্যে কবি নিমজ্জিত ছিলেন। তাহলে নিশ্চয়ই প্রকৃতির মাঝে মাঝে বেড়ে উঠতে উঠতে নিশ্চয়ই সাহিত্যের দিকে আকৃষ্ট হয়েছেন কি? আমার খুব ভালো লাগতো প্রকৃতি কি, এবং খুব ভালো লাগতো কবিতা পড়তে। আচ্ছা, আমি একবার যখন সকালবেলার স্কুলে যখন আমি পড়ি, প্রাথমিক বিদ্যালয়ে, আমাদের পাণ্ডবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তখন ক্লাস 8 অবধি ছিল। উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক নয়, উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। সেই বিদ্যালয়ে যখন একদিন হলো, কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হলো, সেখানে আমি প্রথম পুরস্কার পাই। এবং রবীন্দ্রনাথের একটি কবিতা ছিল সোনার তরী, গগনে গরজে মেঘ ঘন ভরসা। এই কবিতাটি আমার প্রথম পড়া, এবং আশা করছি বুঝতেই পাচ্ছেন যে এই প্রকৃতিটাও কতটা, প্রকৃতি কিভাবে এই কবিতাটা ছোটবেলা থেকে প্রকৃতিটা কতটা একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে। ওই থেকে আস্তে আস্তে কবিতা লেখা শুরু। যদিও আমি ওই গল্প লিখতেই বেশি পছন্দ করি। আমার এক বন্ধু আছে, সে একটা ভালো পত্রিকাও চালায়, বজ্রকণ্ঠ। সে এখন ঠেলে ঠুলে কবিতা লেখায়। আচ্ছা, কবিতা লিখতে পারি, এবং বিশিষ্ট কবি, এই দুটোর কোনোটাতেই আমি একমত নই। আচ্ছা, কবিতা অনেক তপস্যার বা সাধনার শিল্প মাধ্যম।
বিশিষ্ট কবি হয়ে ওঠা অবশ্যই অনেক দূর পথ যাওয়া একটা সাধনা লাগে, সেটা তো নিশ্চয়ই অনেকটা বাকি। গুণী কতটা জানি না, সাধারণ মানুষ সে তো পাঠক বিচার করবে। সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিতে নিজেকে বেশি স্বচ্ছন্দ বোধ করি আমি। আচ্ছা, আমরা কথা এগোবো, কিন্তু তার আগে একটা কবিতা শুনে নেব। আমি একটি কবিতা এখন পড়ব, যেটা 2007 সালে 10ই জুন রবিবারে প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায়, আচ্ছা, আজকের ফরিয়াদ। তখন রবির ভোর নামে একটি আহ, কলাম সেখানে থাকতো। সেখানে আমি তখনকার মানে কাঁচা হাতের লেখা যাই লিখেছি আহ, সেটা একটু পড়ে শোনাতে চাই। একদম। কবিতাটির নাম ছিল একটি কালো রাত্রি। রাত তখন 1টা বাজে, পৃথিবী ঘুমন্ত অবস্থায়, নীরব নিস্তব্ধ কালো আধার, বাঁশ বাগানে মরাত মরাত একটি শব্দ হচ্ছিল। নদীর জলে একটা কালো ছায়া ভাসছিল। তেঁতুল গাছের নিচে শেয়ালেরা ডাকছে, নিম গাছের ডালে নিম পেঁচা বসে যেন কার জীবনের দুঃখের কথা অবিরত বলে যাচ্ছে। তাকে ঘুমের ঘুরে দেখেছিলাম, গাঙের পাড়ে কাদামাটির বুক চিরে একটু স্বচ্ছ জল খুঁজছে। ক্ষুধার জ্বালায় মনে অশান্ত জগতের যত জ্বালা তাকে এসে চেপে ধরল। সে কিছুতেই ঘুমোতে পারছিল না। সে যখন গাঙের জলে স্পর্শ করল, ঠিক তখনই ছেঁড়া চাঁদটি জলের ঢেউয়ে নড়তে লাগলো। সেই ছেঁড়া চাঁদটি পচা খাবার হিসাবেও সে ধরতে পারিনি। চোখে মুখে তার রুক্ষতা দেখা যাচ্ছিল। রাত প্রায় শেষের দিকে। নিষ্ঠুরতা ঘিরে ধরল তাকে। তার হৃদয়ে যতটুকু ভালোবাসা ছিল, ওই কালো রাতে তা মরে গেছে। কোথাও এক টুকরো বাসি রুটিও সে রাতে সে পায়নি। রাত পোহালে তার মৃতদেহটি গাঙের তীরে বাঁকা অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। ওই কালো রাত্রির কাহিনী কেউ আর জানল না। অসাধারণ, মানে অনেকটা গভীরতা রয়েছে, যেমন সেরকম এখানেও কিন্তু আমরা প্রকৃতির রূপ বৈচিত্র্যতা আমরা দেখতে পাই। রাতের যে একটা মহিমা রয়েছে, রাতেরও তো একটা সৌন্দর্য রয়েছে, সেই রাতের সৌন্দর্যের ব্যাখ্যা কিন্তু আমরা এই কবিতার মধ্যে কাব্যিক আকারে আমরা পেয়েছি। অনেক সুন্দর, মানে ভালো লেগেছে কবিতাটা। এই কবিতাটা আসলে লেখার পেছনে যে ঘটনাটা, আমি যখন একদিন ভোর রাতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যায়, তারপর আবার যখন কাক ঘুম যেটাকে আমরা বলি, সেই ঘুমে যখন আমি পড়ি, তখন এই ধরনের একটি ঘটনা মানে আমার চোখের সামনে, আচ্ছা চোখের সামনে বললে ভুল হবে, মানে স্বপ্নের ঘুরে তখন আমার কাছে একটা ছবি এলো, ধরা দিল। সেই স্বপ্নের মানে থেকে এই কবিতাটা লেখা। বাহ, অসাধারণ। একটা স্বপ্ন দেখেও যে সেটাকে আবার শব্দের মধ্যে চাষ করে সেটাকে আবার কাব্যিক রূপ দেওয়া যায়, সেটা আমরা এখন জানতে পারলাম, এবং আমরা ভীষণ উপভোগ করেছি রাতের সৌন্দর্যকে। এমনকি আমার বেশিরভাগ লেখাই এরকম, মানে আমার চোখের সামনে যা ঘটলো মানে সেটাকে নিয়ে আমি বেশি ভাবনা। লিখতে স্বচ্ছন্দ বোধ করি। আচ্ছা, তো জানি না লেখার মধ্যে কতটুকু বাস্তবতা আসে। আসলে এটাই আরো বেশি জলজন্ত হয়, কিন্তু যেটা বাস্তবে দেখা যে চিত্রটা বা দেখা যে ঘটনা, সেটা নিয়ে যদি লেখালেখি হয়, আমার মনে হয় এটা বেশি জলজন্ত হয় কাল্পনিকতার তুলনায়। যেমন একদিন আমি তেলিয়ামোড়া কলেজে যখন চাকরি করতাম, আচ্ছা, সেখান থেকে ফেরার পথে ট্রেনের মধ্যে একজন মানে জল বিক্রি করে না, জলের বোতল, সে খুব ডাকছিল জল জল জল, কার কার লাগবে। সেখানকার মানে আমাদের আঞ্চলিক ভাষায়, আগরতলার ভাষা যেটা, সেই ভাষায় সে ডাকছিল জল চাই বলে বলে। তখন আমি সেই দৃশ্যটা দেখলাম দূর থেকে, সে কতটা তার ব্যাকুলতা, যদি একটাও জলের বোতল বিক্রি হয়, যদি দুটো জলের বোতল বেশি বিক্রি হয়। এই বিষয়টাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি, সেটা নাম দিয়েছি আমি জলওয়ালা। ঠিক আছে, আমরা শুনে নিই। 2018 সালে আচ্ছা, এটা লিখেছিলাম 11 জুলাই। তখন আমি ওই ট্রেনে বসেই মানে টাইপ করছিলাম মোবাইলের বাহ, মধ্যে।
তো আজকে সুযোগ পেলাম বলে দিই। মানে কবিদের কোনো জায়গার কোনো ব্যাপার নেই, সময়ের কোনো ব্যাপার নেই, যখন লেখা মাথায় এসছে বাস লিখে দিতে হ্যাঁ, হবে। আমার এক বন্ধু তো সামনে ম্যাডাম পড়াচ্ছেন, পেছনের বেঞ্চিতে বসে সে কবিতা লিখছে। বাহ। ম্যাডাম যখন চলে যায় তখন সে কবিতা দেখায়, তখন ওকে বলি এবারে আর তোমার গ্রেড হবে না তুমি গেলে। সে যাই হোক, এগুলো তো থাকেই। অবশ্যই, আসলে এটা একটা নেশা না, যখন শব্দেরা দোলা দিতে থাকে নেশা চেপে যায় মাথায়, অবশ্যই। এবং তাৎক্ষণিকভাবে যদি না লেখা হয় তখন হয়তো পরবর্তীকালে এই ভাবনাটা আর থাকবে না, হারিয়ে যেমন যাবে। এবারে শ্রাবণ মাসে আমি বেশ কদিন ধরেই মনসা মঙ্গল পুঁথিপাঠ আসরে যাচ্ছিলাম। আচ্ছা। কেন যাচ্ছিলাম? সেখানকার সাধারণ মানুষ, তাদের কথাবার্তা এতটাই সহজ সরল, আমাকে খুব টানতো। আচ্ছা। যখন হঠাৎ করে একদিন, মানে ওই দিন বন্ধ, প্রতিবার ওই দিন হবে না, পাশের আরেকটা বাড়িতে তখন খুব শোর আসছে ভেসে। ওই যে নেশার কথাটা বললেন, এই প্রসঙ্গে বলছি, আমার এত পাইচারি হচ্ছে, আমি ঘরের এদিক থেকে একবার ওদিকে, ওদিক থেকে একবার এদিকে যাচ্ছি আসছি, মানে যাওয়ার জন্য মানে ইচ্ছে হচ্ছে ওদের বাড়িতে আমি চলে যাই, আবার মনে হচ্ছে না হঠাৎ করে ওদের সঙ্গে গিয়ে কতটা সঙ্গত মিলবে। যাই হোক, যেখানে আমরা ছিলাম জলওয়ালা, কবিতাটা ঠিক এইভাবে রূপ দিয়েছিলাম। চাতক পাখিটি পরাণটা বান্ধিছে, ঝড় উঠিছে, চরে বালু ফুটেছে, গগনটা আধামাধা কান্দে, কান্দেও না, কামড়াটা চিটচিটে আষ্টে গন্ধ, বাদাম খোসা, উফ একটু স্বস্তি জলওয়ালা। এদিকে বউটা বসে আছে, কয়টা বোতল বিক্রি হইল কি জানি, পোলাটা স্কুল থাকি আসি ভাতের লাগি বসে আছে। আমি তো ডগর ডগর জল খাইলাম, বুক জোড়াইল, দাম জিগাইলাম, দামে বঞ্চে না দীক্ষা, রাগও দেখাইলাম। এদিকে তার বউটি বসে আছে, বসেই আছে, তার স্বামীটা হাঁকেই চলেছে, জল জল জল। আসলে কবি মনকে এই যে জলওয়ালার যে আকুতি, একটা বোতলও যদি বিক্রি হয় তাহলে তার উপার্জন হবে, সেই উপার্জন দিয়ে তার সংসারটা চলবে। তো এই যে ব্যাকুলতা বা আকুলতা, সেই আকুলতা কবি মনকে ছুঁয়েছে বলেই কিন্তু কবির হাতে এমন সৃষ্টি উঠে এসেছে। অসাধারণ লিখেছেন। এবং আরো একটা জিনিস আমরা এখানে দেখলাম, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষার একটা প্রভাব, মানে আমরা এখানে দেখলাম। তো আমরা আসলে এই ভাষার চর্চায় আঞ্চলিক ভাষাগুলোকেও কিন্তু গুরুত্ব দিতেই হয়, তাই না? একদম। খুব বৃষ্টিও লাগে সেখানকার, মানে মাটির কাছে, মানে মাটির কথা, মানে আঞ্চলিক ভাষাগুলো হচ্ছে আসলে ভাষার প্রাণ, প্রাণ 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 ভ্রমরা। একদম। অবশ্যই। আমরা খুব সুন্দর কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা জেনে নেব যে কথা প্রসঙ্গে আমরা জানতে পেরেছি কবিতা লেখার পাশাপাশি তিনি গল্প লিখেছেন। তো দ্বিতীয় যে বইটা, সেই বইটার নাম হচ্ছে বাংলা লোকসাহিত্যের নারী জীবন। তো নিশ্চয়ই নারী জীবন নিয়ে এখানে অনেক ব্যাখ্যা রয়েছে, তাই তো? কেন মাথায় এটা এলো যে নারী জীবনকে নিয়ে লেখা? আমাদের জানার বিষয় হচ্ছে এটা, মানে বিষয় নির্বাচনের ক্ষেত্রে নারী জীবন কেন এলো? আমার জীবনে প্রথম দীর্ঘশ্বাস, তার থেকে কি আমরা কিছু করতে পারছি? না না, মানে নারীকে তো প্রথম দেখেছি মাকে। একদম। মাকে দেখেছি কিভাবে জীবনের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে, সবাইকে খাইয়ে শেষ পাতের ভাতটা খেতে, সেই লড়াইয়ের জায়গাটা থেকে কিভাবে তিনি আমাদেরকে মানে বড় করে তুলেছেন, এবং কিভাবে তিনি কাজ করতে গিয়ে সংসারে কিংবা সংসারের বাইরে, আমি মায়ের কথা এখানে তুললাম একটি নারীকে সামনে ছবি হিসাবে একদম একদম রাখার জন্য। পরিবারের মধ্যে সেটা ছিল অবশ্যই বলবো না, আমার ঠাকুমা খুবই পছন্দ করতেন আমার মাকে, কিন্তু আমি দেখেছি আমার দৃষ্টিভঙ্গিতে, কেন শেষ পাতেই মা বসবেন,
কেন মানে সবার প্রথম শেষে নারী বসবেন? হিসেবে মাকেই উপস্থাপন করা। আমরা কথায় থাকবো, অবশ্যই কথায় থাকবো এবং এই গল্পটা আরো এগিয়ে যাবে, কিন্তু আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক শ্রোতারা আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আমরা কিন্তু আলোচনায় আবারও আসবো। আমরা প্রসঙ্গে আছি মাকে নিয়ে, নারী জীবনে প্রথম কিভাবে মা স্থান পেল সেই প্রসঙ্গে আমরা আছি। এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। প্রিয় দর্শক শ্রোতারা, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা আলোচনা শুনছিলাম যে কিভাবে নারী জীবন, ওনার যে গবেষণাধর্মী যে গ্রন্থটা, সেটার মধ্যে নারী জীবন কিভাবে প্রাধান্য পেয়েছে সেই প্রসঙ্গে আমরা শুনছিলাম। হ্যাঁ, কথাটা এগিয়ে চলুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে পরিবারের খাবারের সময়ে যখন আমরা দেখি যে শেষ পাতেই কেন সেই নারীটি বসবেন, এখানে যদি মাকে আনা যায় মাকেও আনা যেতে পারে। কেন পরিবারের দুটো সন্তানের মধ্যে মা কেন তার ছেলেকেই বড় গ্লাস দিয়ে হরলিক্সটা দেবেন? কেন মেয়েটিকে কম মাপের হরলিক্স দেবেন? কেন দুটো গ্লাস সমান সমান হবে না? আর এটা মনে হয় শুধুমাত্র একটা পরিবারের বিষয় না, এটা আসলে সামগ্রিক। আমি 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 একটা পরিবারকে এখানে কোনো মতেই মানে চিহ্নিত করছি না। একদম। গ্রাম সমাজে এখনো এটা দেখা যায়। মেয়ে হয়েছে, বংশ তো আর বাড়লো না, এটা আছে, একদম ভীষণ ভাবে আছে। যদিও বলা হয়ে থাকে যে সম মানে অধিকার বা সমতা সবকিছু বজায় থাকে, কিন্তু আসলে শিখরে গেলে দেখা যায় বাস্তবটা কতটা জীবন্ত। সে যাই হোক, ওই জায়গাটা থেকে আমার এই নারী জীবন প্রসঙ্গটাকে আমি নির্বাচন করলাম। আপনি এর আগে আমাকে জিজ্ঞেস করছিলেন কেন আপনি এই নারী জীবনটাকেই বাঁচলেন। এই প্রসঙ্গে আমার একটি, যেহেতু আমরা কবি এবং কবিতা নিয়ে আলোচনা করছি, আলোচনা কবি নিয়ে আলোচনা আমি করছি না, হয়তো বা আপনি করছেন। সে যাই হোক, আমি এই প্রসঙ্গে আসছি, কবিতার প্রসঙ্গ। গেছু শামক সাদ এরকম নামে একটি কবিতা আমি লিখেছিলাম 2017 সালে। 18ই নভেম্বর। এটাতে লিখেছিলাম আমি যে গল্পটা মানে আমি পড়ে বলবো, মানে ঠিক তার শরীরটা, কবিতার শরীরটা আমি দিতে চাইছি। আজ সময় ছিল না, এলেঞ্চা ডোগা তুলতে পারিনি, কাঁচা ইট বাধায় নিয়ে যখন চুল্লিতে যাচ্ছিলাম,
অকস্মাৎ টলে যাই। এই বেডি কডা ভাঙছে দেখছত নি, আজগা টেহা পাইবি না। না না দাদা গো, এমন কইরেন না, আমার তো চুলায় আগুনই পড়তো না যদি আজ মজুরি না দেন। গায়ে থেকে জল খেয়ে যখন বেরোচ্ছি, তখন গেছু শামুকটা আমার পায়ের কাছে আমার নোংরা আঁচল টেনে মালিক বাবুর কাছে নিয়ে গেল। তারপর তারপর আমি মনু নদীর চড়ে আসি। বাহ, এখানে খেয়াল করে দেখবেন যে একটি নারী কিভাবে মালিকের মাধ্যমে তার চোখ রাঙানি তাকে দেখতে হয়েছে বা শুনতে হয়েছে। তারপরে তার যে আকুলতা বা প্রার্থনা যে যেন তার মজুরিটা যেন কাটা না হয়, তখন তাকে কে হেল্প করেছে? কিছু শামুকটি হচ্ছে একটি মানে প্রতীক চরিত্র আপনি ধরতে পারেন এই গল্পের মধ্যে। সে নারীদের পক্ষ নেয় এবং নারী সমাজ, নারী জাতি কিভাবে সুরক্ষা পাবে, কিভাবে সে সমাজের চোখ রাঙানি থেকে দাবিয়ে রাখার যে অন্ধকারের কথাগুলো, সেগুলো থেকে সে কিভাবে উতরাবে, সেই জায়গাগুলো কিন্তু সে দেখিয়ে দেওয়ার কাজটা এখানে করছে। এখানে এরই আরেকটা বিষয় এখানে রয়েছে, গেছু শামুকেরই আরেকটা নামে। সে মারা যাওয়ার পর এখানেই থাকি আমি, বান এলে আমার ঘাসের ঘর ভেসে যায়, কাদায় কাদায় বসতি হয় মাছরাঙার। শ্মশানের আংড়া দিয়ে কচুর মোড়া সেদ্ধ করি, পেটের ভেতরটা যখন কিচির মিচির করে তখন ডগডগ গিলে নিই। আগাছার ছুবড়া দিয়ে করি জল পান, চিতার ছাইয়ে লুটিয়ে থাকা আঁচলে ঢাকি শরীর। ডুমরা তুফানের শেষ রাত্রিরে আমার ডেরায় ঢিল ছুটতেই গেছু শামুকটা তার গায়ে উছট খেল। আমি খোয়াই নদীর ঘাস মাঠে উঠে দাঁড়াই। আপনি বুঝতে পারছিলেন মেয়েটি যে ঘরে থাকে শ্মশানের কাছে, ছেলে ডোমরা যখন তার ডেরার মধ্যে ঢিল ছুড়ল, তখন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য কে এলো? সেই গেছু শামুক। এই দুটো আমি, আপনি যেহেতু নারী জীবন বাঁচার প্রসঙ্গটা আনলেন, এই প্রসঙ্গে এই দুটো কবিতা আমি পড়লাম। বাহ, অসাধারণ। আসলে নারী জীবনের সাথে ওতপ্রোতভাবে আমরা এই কিছুটা সময় একেবারে মনে হচ্ছে যেন একেবারে ওতপ্রোতভাবে মিশে গিয়েছিলাম এবং এত মনোযোগ দিয়ে কবিতাগুলো শুনছিলাম যে অনুভবও করছিলাম যে কবি মনকে এই নারী জীবনের যে প্রকৃতি বা নারী জীবনের যে বৈচিত্র্যতা, সেগুলোকে কিভাবে কবি মনকে প্রভাবিত করেছিল এবং সেগুলো তিনি লিখিত আকারে বা শব্দ নিয়ে, শব্দের মাধ্যমে তিনি এইভাবে আমাদের সামনে, পাঠকের সামনে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ। এইভাবে অনুভব করতে পারাটাও কিন্তু চারটিখানি কথা নয়, কারণ যতই বলা হোক সমতা বা সম অধিকার, সেখানে কিছুটা হলেও আমরা, পুরোটা না হলেও কিছুটা হলেও এখনো কিন্তু আমরা নারীদের যে পিছিয়ে থাকাটা সেটা আমরা দেখি, বা হয়তো পুরো মাত্রায় না, কিন্তু অল্প কিছু হলেও রয়ে গেছে এখনো পর্যন্ত। সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করে আপনি যে সেটাকে অনুভব করতে পেরেছেন, সেটাই হচ্ছে মানে প্রশংসনীয় ব্যাপার। আচ্ছা, মানে ধন্যবাদ দেব। তার সঙ্গে নারী এক সময় মা হয়। মা কখন হয়? যখন তার কোলে শিশু আসে। ঠিক এরকম একটি ভাবনা শিশুটি যখন খেলে গ্রামের মাটির উঠোনে, কিভাবে আপনার মন ছুঁয়ে যায়, সেই পুতুল খেলা ছুঁয়ে যেতে পারে আমাদের সাধারণ পাঠকের মন। সেই জায়গা থেকে আমার একটি আচ্ছা কবিতা বা ছড়া, আপনি যাই বলুন। একদিন একটি মেয়ে তার ছোট ভাই 2 বছর 3 বছরের, তাকে নিয়ে মাটির পুতুল বানিয়ে খেলছিল, আর ওই দৃশ্যটাকে দেখছিলাম, আর সেখান থেকে এই ছড়াটা, মানে বাস্তবে তিনি দেখেছেন আর সেটাকেই ছড়ায় রূপায়িত করেছে। অসাধারণ।
তাতার পুতুল হাঁটছে তুলতুল, পরল মালা হাতে বালা, খোপাই চুল নাকে নোল, চোখে স্বপন বুকে কাঁপন, বাবরি মাথা গগন ছাতা, ঘাস পাতা হাসে তাতা, লাল টিপি বাজে ভেপি। বাহ, অসাধারণ অসাধারণ। খুব মিষ্টি স্মৃতি জড়িয়েও আছে এই ছড়াটার সঙ্গে আমার। আচ্ছা, শুনবো একটুখানি। আসলে সে যে ছেলেটি, সে হচ্ছে আমার কি বলবো মানে আমি তার পিতা। আচ্ছা আচ্ছা, আর সেই মেয়েটি হচ্ছে আমার ভাতিজি, আচ্ছা। আমার ভাইপো। মানে ওরা দুজন খেলছিল আর সেখান থেকে কবিতার সৃষ্টি। দেখলেন তো দর্শকরা আমি যে এইভাবেই লিখি। বাহ, অসাধারণ অসাধারণ। মানে কবি মন যে কোথায় কোন জায়গায় নিজের সৃষ্টিকে ঠিক আঁকড়ে নেবেন সেটা আসলে আমরা সাধারণেরা বুঝতে পারবো না। উনি দেখেছেন ওরা খেলছে, ওখান থেকে তিনি তুলে ধরেছেন চিত্রটাকে, তুলে ধরেছেন কাব্যিক দৃষ্টিভঙ্গিতে। অসাধারণ অসাধারণ। তারপর 2018 সালের কথা এটা, খুব বৃষ্টি হয়েছে একদিন। আচ্ছা, সিনাই নদীর প্লাবন, পার ভেসে গেছে জলে। তখন আমি জল দেখতে গেছি, গিয়ে সেখান থেকে আমি একটি গাছের পাতা ছিঁড়ছি আর জল দেখছি। ভারাক্রান্ত মনে তখন আমার জলের সঙ্গে ভেসে যাওয়ার মধ্যে ঘর বাড়ি কিংবা স্বজন আত্মীয়রা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে বন্যা হয়েছিল কি? বন্যা হয়নি, কিন্তু এই যে ভেসে যাওয়ার মধ্যেই তো একটা বেদনা, মানে ভেসে যাচ্ছে। এবং তখন যখন আমি নদীর পাড়ে একটি গাছ আমি করছিলাম, ছিঁড়ছিলাম গাছের পাতা, তখন আমার মা খুব অসুস্থ এবং তিনি 2018 সালেই মারা যান। তার কিছুদিন পরেই, তার কিছুদিন আগে আমার এই কবিতাটি লেখা। এবং আমি লিখলাম, এই প্রেক্ষাপটটা আগে আমি বলে নিলাম। আচ্ছা, বনসুধ নাম দিলাম। বা আমরা কিন্তু পর্যায়ক্রমে কবিতাও শুনছি, আবার আলোচনাতেও আমরা একই সাথে চলে যাচ্ছি, কিন্তু আলোচনা এবং কবিতা। অসাধারণ অসাধারণ। এমন যদি বনসুধ থাকতো মাকে ভালো করা যায়, তাহলে নয়ন তলে বৃষ্টি প্লাবন, বুকে নিঃস্ব নদী, গগন তলে মেঘ শ্রাবণ, আর সে কাঁদে দিদি। এমন যদি বনসুধ থাকতো মাকে ভালো করা যায়, তাহলে মাটি রঙা জল ছলছল, সবুজ রঙা মন, পুটি চিংড়ি ধপ কলকল, কুবের রঙা ধন। এমন যদি বনসুধ থাকতো মাকে ভালো করা যায়, তাহলে ওগো গন্ধ মাদল, তুমিও জন্ম দিলে না তারে, ওগো দুঃখ মাদল, তুমিও হাসি দিলে না যে কারে। এমন যদি বনসুধ থাকতো মাকে ভালো করা যায়, তাহলে। আহা, মায়ের জন্য কি ব্যাকুলতা এখানে প্রস্ফুটিত হয়েছে। এবং মাকে ভালো না করতে পারার যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা এখানে একদম স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কাব্যিক দৃষ্টিভঙ্গিতে। খুব সুন্দর। তারপরে আমরা কি কিছু শুনছি? আমরা কিন্তু অনুষ্ঠানের মনে হয় খুব সম্ভবত একেবারে শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি। আমরা শুনে নেব আরো একটা কবিতা, যদিও কিছু কথা এখনো অনেক কিছু আমাদের জানার ছিল, কিন্তু অনেক কিছুই জানা হয়নি। আচ্ছা, একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করে নিই, যে আপনি তো যতটুকু বুঝতে পারলাম এইটুকু সময়ের মধ্যে লেখা শুনে, কবিতা শুনে অথবা কথা বলে, যে আপনি প্রকৃতি প্রেমিক। হ্যাঁ, তো সেক্ষেত্রে ত্রিপুরার যে প্রকৃতি, পাহাড় পর্বত, হ্যাঁ, এটা আপনাকে লেখার ক্ষেত্রে মানে কতটা আপনাকে প্রভাবিত করে? ত্রিপুরার রূপ বৈচিত্র্য বা পাহাড়ি। ত্রিপুরার রূপ বৈচিত্র্য অসাধারণ। তার প্রকৃতি, তার জল বায়ু, তার হাওয়া, পাহাড়ি নদীর সুরেলা ঝিরঝির। প্রায় প্রত্যেকটা লেখাতেই কিন্তু নদীর বর্ণনা আছে, এবং শুরুতে ভীষণ ভাবে নদীকে আমি পছন্দ করি। আর মানে নদী বলতেই আমি অজ্ঞান, মানে কিরম জানি হয়ে যায়। নদী এলেই আমার ব্যাপারটা আলাদা হয়ে যায়। তো নদী ছাড়া মানে কথা বলতেই যেন পারি না, এরকম মনে হয় এক এক সময়। এবং ত্রিপুরাতে পাহাড় নদীর কোনো মানে আর ইয়ে নেই, শেষ নেই। কত নদী আছে। কোন ঋতু ভালো লাগে? আমার বসন্তকাল ভালো লাগে। বসন্ত, বেশিরভাগ না শীত না গরম,
আমি খুব শীত কাতরে, বসন্তই আমার। আর বর্ষা? যেহেতু হ্যাঁ, বর্ষাও তো আছেই। বর্ষাকাল ঠিক আছে, যখন চড়া রোদ উঠলো, মানে মানে এটা ঠিক আছে। আর যখন মেঘলা আকাশ, মন খারাপ হয়ে থাকা, তখন আর ভাল লাগে না। যাই হোক, যেহেতু বসন্তকাল আর বর্ষাকালের কথা এসছে, প্রেমের কথা তো অবশ্যই আসা। একদম। আমি শোনাই তাহলে এরকম ভাবের 2019 সালের লেখা একটি বা দুটো কবিতা। আমার জানতে বড় ইচ্ছে করে, কি ফুল দিলে তোমার সব অভিমান হাওয়ায় উড়ে, দূরে বহু দূরে ভেসে যাবে, জমানো সব রাগ দুঃখ কৃষ্ণচূড়ার ডালের বাসি হবে। আমার জানতে বড় ইচ্ছে করে, কি ফুলের মালায় তোমার মন কথাগুলো ধরা যাবে। আমি কি তবে নকশি কাঁথার মাঠের ধারে নীল কণ্ঠলতা বুনব? আমার জানতে বড় ইচ্ছে করে, কোন বাগিচায় শুধু তোমার পুষ্প ফোটে, মান পালাতে বাগানের দৃশ্য কি লিখব? তাহলে ঝরা ফুলের দলে আমি, না সদ্য ফোটা ফুলের দলে। ঠিক আরেকটি কবিতা এরকমই আমি বলতে পারি, 17 মে 2019 সেটা লিখেছিলাম। অমল দাস। আমি যেখানটায় থাকি, আমার গ্রামের ঘর, তার পেছনে একটি বড় পুকুর, তারপরে আরেকটি পুকুর, তার পাড়ে একটি অমলতাস গাছ, যখন হলুদ হয়ে ফুটে আছে, ফুল আর ফুল, মনে হচ্ছে পৃথিবীটা হলুদ হয়ে গেছে। সেই গাছটাকে দেখে আমার এই কবিতাটা লিখা। আমাদেরকে কবি যখন উপস্থাপন করছেন, এইভাবে যখন বলছেন, আমি মনে হচ্ছে যে আমার চোখের সামনেই হলুদ গাছটা আমি দেখতে পাচ্ছি, এমন ভাবে জীবন্ত হয়ে উঠেছে। নাম দেওয়া হয়েছে কবিতাটির অমল দাস। বাহ। অমল দাস, তোমার কাছে গেলে আঁচল ভরে তারে হলুদ প্রেম দিও, বলো তারে হলুদ বৃষ্টি ঝরিও না। অমল দাস, সব সরে যায়। সরে যায় কেন? হলুদ রোদ, হলুদ পাখি, হলুদ নদী, ভালোবাসাও। তারে বলো একটু হলুদ পাপড়ির মালাখানি গাঁথতে, হলুদ হলদে রাতা পাতায় জীবনের গল্প লিখতে। হলুদ পথে হাঁটতে হাঁটতে তারে বলো, একবার দেখা হলে বলো, আমি এখনো দিন গুনছি। বাহ, অসাধারণ অসাধারণ। আমরা শেষ প্রশ্নটা করব, যে আপনি কি নতুন যে প্রজন্ম, সেই প্রজন্মকে আপনি কি বার্তা দিতে চান? এই প্রশ্নের উত্তরে আমি প্রথমেই বলবো, মূল্যবোধ, মানবিক চেতনা, নৈতিক বোধ, সামাজিক অবক্ষয় যে ধারায় প্রবাহিত, তার থেকে উত্তরণের একটাই রাস্তা আমার মনে হয়, এই বিষয়গুলোকে চর্চা করা। একদম একদম। আর অবশ্যই আপনি যেহেতু যুবকের কথা বলছেন, আমি যুবকদের হয়েই বলবো যে আমরা বয়সে নবীন, 18 বছর আমাদের বয়স, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন নিয়ে এগিয়ে যাব। সামনে চড়াই উতরাই থাকবে, বাধা প্রতিবন্ধকতা থাকবে, সবকিছুকে ঠেলে দেশপ্রেম, সমাজ ভাবনা, নারীর সুরক্ষার বিষয়ে সচেতন থাকা এবং একটি নতুন সমাজ গড়ার, নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া। আমি যদি এই প্রসঙ্গে আমাদের সময় কিন্তু দেশপ্রেমের কবিতা 1 মিনিটে পড়তে পারবো। দেশপ্রেম বা দেশের মাটি, এই কবিতাটির নাম। 1 মিনিট কি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কয়টা স্বাধীনতার সকাল দেখেছো, মিনার মতো হাতে গুনেই কইতে পারে। তুমি পারো নাই কেন জানো? শুভলার মা অহনো কান্দে, এই মেড্ডা গাছটার তলে বইয়া, তার বউটা সিঁদুরের কৌটা কিনা আনে প্রতি হাট বাড়ে। শিবের উপাসের দিন তো লাল শাড়ি পরে গো, সে নিজেরে বেউলা ভাবে, কয় এই যমুনা নদীর পানি যতদিন, আমার স্বামী ততদিন। স্বাধীনতাটা যে কিতা, খালি চকলেট খাওয়ায়, নারে ননাই এমবি হইতো না। দেশের মা ভাবো, মা দেশের মাটিরে বক্ষে আগলায়া রাখো। বাহ,
অসাধারণ, অসাধারণ। একদম শেষ সময়ে আমরা একটা দেশপ্রেমের কবিতাও আমরা শুনে নিতে পেরেছি, মানে কথাগুলোর সাথে এত সুন্দর করে মিলে গেছে এবং কবিতাগুলো ঝটপট ঝটপট করে উনি কিভাবে প্রসঙ্গের সাথে মিলিয়ে নিয়েছেন এটা আমি অবাক হচ্ছিলাম। আমাদের তো আগে কোনো আলোচনা হয়নি, কিন্তু এইভাবে কিভাবে মিলে গেল, ফাট 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 মানে প্রসঙ্গে এসছে কবিতা বের করে নিয়েছেন, প্রসঙ্গে এসছে এটা আসলে একটা মানে অলৌকিক একটা বিষয় হয়ে গেল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও আমাদের বিটিভি কর্তৃপক্ষকেও অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ। খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটিয়েছি, নিশ্চয়ই দর্শক শ্রোতারা আপনাদের কাছেও খুব ভালো লেগেছে নিশ্চয়ই। আমরা কথা, আলোচনা, কবিতা সবকিছু মিলিয়ে একটা কি বলবো, মানে এত অসাধারণ একটা সন্ধ্যা কাটিয়েছি, মানে এটা রেশ অনেকক্ষণ থাকবে। আপনারা এইভাবে বিটিভি ত্রিপুরার পাশে রয়েছেন, এভাবেই থাকবেন, আপনারা ভালো থাকবেন। আমরা আবারও সামনের মঙ্গলবারে অন্য আরেকজন কবিকে নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।